নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকেই আমাদের আলোচনা হবে ক্লাস 11-এর গল্প সাহিত্যের ইতিহাস নিয়ে। সাহিত্যের ইতিহাস অংশ থেকে যে ইউনিট 5 রয়েছে, অর্থাৎ সংস্কৃত গল্প সাহিত্যের ইতিহাস, সেই অংশ থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের সকল পরীক্ষার্থীদের জন্য আজকের এই বিশেষ ক্লাস। সংস্কৃত সাহিত্যে রচিত গল্পগুলি ভারতীয় সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত এই সাহিত্যের ধারার বহমানকতা কিন্তু বজায় আছে। চলো আজ তাহলে এক নজরে দেখে নিই এই সংস্কৃত গল্প সাহিত্য ইতিহাসের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, যেগুলো তোমাদের প্রথম সেমিস্টারের জন্য সব থেকে ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে। এবং আমার মনে হয় এইটুকুনি শর্ট কোশ্চেন যেগুলো আমি তোমাদের আজকে বলবো, সেগুলো তোমরা যদি খাতার মধ্যে লিখে এখন থেকে প্র্যাকটিস করে নাও, তাহলে কিন্তু গল্প সাহিত্যের ইতিহাস অংশ থেকে তোমাদের সম্পূর্ণ শর্ট কোশ্চেন পড়া কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে প্রশ্ন আসবে না বলেই ধারণা। প্রথমেই ভিডিওটা শুরু করার আগে গল্প সাহিত্য সম্পর্কে কিছু তোমাদের সংক্ষিপ্ত তথ্য দিয়ে রাখি। গল্প সাহিত্য কি? আমরা জানি আমাদের ভারতবাসীদের মধ্যে গল্প শোনা বা গল্প বলার একটা প্রবণতা রয়েছে। সেখান থেকে কিন্তু গল্প সাহিত্যের উদ্ভব হয়েছে, গল্প শোনা এবং গল্প বলার প্রবণতা থেকে। এরপরেও যদি গল্প সাহিত্যের উদ্ভবের পুঙ্খানুপুঙ্খ কিছু কারণ দেখানো যায়, তাহলে প্রথমেই বলতে হবে প্রথম কারণ হচ্ছে অবসর যাপন। খালি সময়কে কাটানোর জন্যই কিন্তু গল্প সাহিত্যের উদ্ভব হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে চিত্ত বিনোদন বা মনোরঞ্জন, এবং তৃতীয় কারণ হচ্ছে নীতিশিক্ষা প্রদান। এই তিনটি মূল কারণের জন্যই কিন্তু গল্প সাহিত্যের উদ্ভব হয়েছে বলে জানা যায়। গল্প সাহিত্য প্রধানত দু প্রকারের, একটি হচ্ছে মানুষের গল্প বা ফেরিটেল, আরেকটি হচ্ছে পশু পাখির গল্প বা ফেবল। তোমাদের সিলেবাসের অন্তর্গত মূল তিনটি গল্প সাহিত্য পড়তে হবে। প্রথমত হচ্ছে সর্বপ্রাচীন গল্প সাহিত্য, বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র, নারায়ণ শর্মা রচিত হিতোপদেশ এবং সোমদেব ভট্টের লেখা কথা সরিৎসাগর। এই তিনটে গল্প সাহিত্যের শর্ট কোশ্চেন আজকে তোমাদের প্র্যাকটিস করাবো। ইতিমধ্যেই আমাদের চ্যানেলে প্রথম সেমিস্টারের যে সাহিত্যের ইতিহাস অংশ রয়েছে, অর্থাৎ বৈদিক সাহিত্যের ইতিহাস, সেখান থেকেও কিন্তু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের সাজেশন ক্লাস আপলোড করা হয়েছে। তোমরা যদি সেটা না দেখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে বা আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটা দেখে আসতে পারো। তাহলে চলো দেখে নিই মূল কোন শর্ট কোশ্চেনগুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে তৈরি রাখতে হচ্ছে। দেখো, প্রথমে বলছি ইউনিট 5 সংস্কৃত গল্প সাহিত্য। তোমাদের টপিক হচ্ছে রচয়িতা এবং বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউতে প্রথমেই তোমরা লিখে নেবে সংস্কৃত সাহিত্যে প্রাচীনতম কথা সাহিত্যটি হলো পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্রের রচনাকাল খ্রিস্টীয় 2য় শতক। পরের প্রশ্ন, মহিলারপ্য নগরের রাজা ছিলেন অমর শক্তি। নীতিকথামূলক গল্প সাহিত্যের মধ্যে প্রাচীনতম হল বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র। বিষ্ণু শর্মা কার সভাপতি ছিলেন? মহিলারপ্য নগরের রাজা অমর শক্তির সভাপতি ছিলেন। পঞ্চতন্ত্রের তন্ত্র শব্দের অর্থ কি? উত্তর হবে খণ্ড। পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্র কি? উত্তর হবে মিত্রভেদ। গল্প সাহিত্যের পথিকৃৎ কাকে বলা হয়? বিষ্ণু শর্মাকে। পঞ্চতন্ত্রের দ্বিতীয় তন্ত্র কি? মিত্রপ্রাপ্তি। প্রথম হচ্ছে মিত্রভেদ, দ্বিতীয় তন্ত্র বা খণ্ড হচ্ছে মিত্রপ্রাপ্তি। এটিতে 6টি গল্প রয়েছে। পঞ্চতন্ত্রের তৃতীয় তন্ত্র কোনটি? কাকলুকিয়ম। এখানে 13টি গল্প রয়েছে। পঞ্চতন্ত্রের চতুর্থ তন্ত্র হচ্ছে লব্ধপ্রনাশ। এখানে 17টি গল্প রয়েছে। এবং পঞ্চতন্ত্রের পঞ্চম বা শেষ তন্ত্রটি হচ্ছে অপরীক্ষিত কারকম। এখানে 14টি গল্প রয়েছে। পঞ্চতন্ত্রের যে প্রথম তন্ত্র অর্থাৎ মিত্রভেদ, এখানে গল্প সংখ্যা হচ্ছে 22টি। 14 নম্বর প্রশ্নে দেখো লেখা রয়েছে। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাজা অমর শক্তির 3 পুত্রের নাম কি? 3 পুত্র হচ্ছে যথাক্রমে বসু শক্তি, উগ্র শক্তি এবং অনেক শক্তি। 16 দাগের প্রশ্নে বলছে পঞ্চতন্ত্রের রচনাস্থল কোথায়? উত্তর হবে দাক্ষিণাত্য। মূল পঞ্চতন্ত্রের কটি সংস্করণ পাওয়া যায়? উত্তর হবে 4টি। পঞ্চতন্ত্রের মোট গল্প সংখ্যা কটি? সব মিলিয়ে 63টি। গল্প সাহিত্যে গল্প সাহিত্য প্রধানত কটি ভাগে বিভক্ত? 2টি ভাগে। একটি হচ্ছে মানুষের গল্প বা ফেরিটেল, আরেকটি হচ্ছে পশু পাখির গল্প বা ফেবেল। পরবর্তী, গল্প সাহিত্যের বিভাগ দুটি কি কি? মানুষ ও পশু পাখির গল্প, যেটা আমি বললাম।
পঞ্চতন্ত্রের কোন তন্ত্রটি সন্ধি বিগ্রহ নামে পরিচিত? উত্তর হবে কাকলুকীয় তন্ত্রটি সন্ধি বিগ্রহ নামে পরিচিত। অর্থাৎ এখানে বন্ধুত্ব এবং যুদ্ধ বা বিবাদ দুটোই ঘটনা করা হয়েছে, তার জন্য একে সন্ধি বিগ্রহ বলা হচ্ছে। পঞ্চতন্ত্রের পরে সর্বাধিক জনপ্রিয় গল্প সাহিত্য কোনটি? উত্তর হবে হিতোপদেশ। হিতোপদেশ কার রচনা? উত্তর হবে নারায়ণ শর্মার রচনা হচ্ছে হিতোপদেশ। হিতোপদেশের কয়টি ভাগ? হিতোপদেশের 4টি বিভাগ। হিতোপদেশের ভাগগুলি কি কি? যথা মিত্র লাভ, সুহৃদ ভেদ, বিগ্রহ এবং সন্ধি। কোন গল্পগ্রন্থকে অনেকে পঞ্চতন্ত্রের বঙ্গীয় সংস্করণ বলে মনে করেন? উত্তর হবে হিতোপদেশকে। হিতোপদেশের মোট গল্প সংখ্যা হলো কটি? 42টি। হিতোপদেশের অন্তর্গত কতগুলি গল্প পঞ্চতন্ত্র থেকে গৃহীত? 25টি। 29 নম্বর প্রশ্নে বলছে নারায়ণ শর্মার পৃষ্ঠপোষক রাজা কে ছিলেন? উত্তর হবে ধবলচন্দ্র। পাটলিপুত্রের কোন রাজার মূঢ়, এখানে বানানটা ভুল আছে, ঢয়শূন্যরা হবে, মূঢ় কথার অর্থ হচ্ছে বোকা, পুত্রদের শিক্ষা দেওয়ার জন্য বা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে হিতোপদেশ রচিত হয়েছিল? উত্তর হবে রাজা সুদর্শনের পুত্রদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। পরের প্রশ্ন 31 দাগে বলছে হিতোপদেশের রচনাকাল কবে? উত্তর হবে নবম থেকে একাদশ শতক। 32 নম্বর প্রশ্নে বলছে হিতোপদেশের রচনাস্থল কোথায়? উত্তর হবে বঙ্গদেশ বা বাংলা আমাদের। কথাশরীৎ সাগর কার রচনা? কথাশরীৎ সাগর সোমদেব ভট্টের রচনা। সোমদেব ভট্টের পিতার নাম কি? বামন ভট্ট। কথাশরীৎ সাগর কোন গল্পগ্রন্থ অবলম্বনে রচিত? বৃহৎ কথা অবলম্বনে। বৃহৎ কথা কার রচনা? উত্তর হবে গুণাঢ্যের রচনা। কথাশরীৎ সাগরের লম্বক সংখ্যা কটি? কথাশরীৎ সাগরের লম্বক সংখ্যা 18টি। কথাশরীৎ সাগরে কটি তরঙ্গ আছে? উত্তর হবে 124টি তরঙ্গ আছে। কথাশরীৎ সাগরের শ্লোক সংখ্যা কত? উত্তর হবে 22,000। সোমদেব কার সভাকবি ছিলেন? রাজা অনন্তের সভাকবি ছিলেন। সংস্কৃত ভাষায় রচিত গল্পগ্রন্থ হল কথাশরীৎ সাগর। পরবর্তী 42 নম্বর প্রশ্নে বলছে 9টি গল্পের সন্নিবেশ আছে কোন গল্পগ্রন্থ? উত্তর হবে কথাশরীৎ সাগরে। রাজা অনন্তের মহিষী বা স্ত্রী ছিলেন সূর্যমতী। রাজা অনন্ত কোথাকার রাজা ছিলেন? কাশ্মীরের রাজা ছিলেন। মুনিমূষিকা গল্পটি রয়েছে কোথায়? হিতোপদেশ নামক গল্পগ্রন্থে। শেষ প্রশ্ন বলছে কথাশরীৎ সাগর লেখার কারণ কি? অর্থাৎ কথাশরীৎ সাগর গল্পটি কেন লেখা হয়েছিল? উত্তর হবে রাজা অনন্তের পত্নী সূর্যমতীর চিত্ত বিনোদনের জন্য। তাহলে এই ছিল এক নজরে সংস্কৃত গল্প সাহিত্যের আলোচনা, যেখানে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ প্রথম সেমিস্টারের জন্য করিয়ে দিলাম। তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি কিছুটা হলে এই নোট তোমাদের কাজে লাগবে। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ক্লাসে, যেখানে আবারও তোমাদের সাহায্যের জন্য নতুন বিষয়ের নোট নিয়ে হাজির হব। দেখা হচ্ছে তাহলে পরের একটি ভিডিওটিতে। সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা।